ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। ফারহান, ওই ফারহান, ওঠ বাবা। আরেকটু ঘুমাই। না বাবা, ওঠ তাড়াতাড়ি। তুই না আজকে অফিসে যাবি? কয়টা বাজে আম্মু? 8:45 বাজে বাবা, ওঠ। 8:45 বাজে শুনে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি ফারহান আহমেদ। সবেমাত্র লেখাপড়া শেষ করে আব্বুর বন্ধুর অফিসে নতুন জয়েন করেছি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাকিটা গল্পে পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। ঠিক সময় মতো অফিসে চলে এসেছি। তারপর আমি অফিসের ভিতরে গেলাম। আমি অফিসে যেতেই ম্যানেজার এসে আমাকে আমার জায়গা দেখিয়ে দিল। আমি গিয়ে আমার জায়গাতে বসলাম। একটু পরে পিয়ন এসে বলল, স্যার আপনাকে বস ডাকছে। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। তারপর পিয়ন চলে গেল। একটু পরে আমি বসের রুমে গিয়ে বললাম, স্যার আসবো? আসো বাবা ফারহান, বসো। আমি বসলাম আর বললাম, স্যার আমাকে ডেকেছেন? আর তুমি আমাকে স্যার বলছো কেন বাবা? আমাকে তুমি আঙ্কেল বলবে। ঠিক আছে আঙ্কেল। তা কেমন লাগছে বাবা আমার এই অফিসে? ভালো আঙ্কেল। সমস্যা হলে কিন্তু আমাকে বলবে বাবা। না আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে কিন্তু আমাকে বলবে বাবা। ঠিক আছে আঙ্কেল। আর কিছু বলবেন? না এখন এসো। ঠিক আছে আঙ্কেল। তারপর আমি চলে আসলাম নিজের জায়গাতে। তারপর কাজ করতে লাগলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করে চলে আসলাম আমার রুমে। রুমে এসে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে প্রতিদিনের মতো আজকেও আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম অফিসে। তারপর কাজ করতে থাকলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এভাবেই চলতেছিল আমার দিন। এই কয়েকদিনের মধ্যে অফিসের সকলের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। বিশেষ করে আঙ্কেলের সাথে আমার অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছে। আঙ্কেল আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসে ও বিশ্বাস করে। অফিসে কাজ করতে করতে চলে গেল প্রায় 1 বছর। আজকে অফিস থেকে বাসায় আসতেই আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর কাছে গেলাম, গিয়ে বললাম, আব্বু কিছু বলবা? বলো কি বলবে? কি করে যে তোকে বলি বাবা। আরে আব্বু এত কিছু ভেবো না তো, কি বলবে বলে ফেলো। আচ্ছা ফারহান, আমি আর তোমার মা যদি একটা কথা রাখতে বলি তুমি কি রাখবে? তোমাদের কথা আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো, তুমি বলো। তারপর আব্বু যা বলল। আচ্ছা বাবা, আমি আর তোমার আম্মু মিলে যদি তোমাকে একটা কথা রাখতে বলি তাহলে তুমি কি রাখবে? তোমাদের কথা আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো, তুমি বলো। আমি আর তোমার আম্মু চাই তুমি তোমার জুয়েল আঙ্কেলের মেয়েকে বিয়ে করো। জুয়েল আঙ্কেল হলো আমার অফিসের বস। আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না, তাই চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে আব্বু বলল, কি হলো ফারহান, কিছু বলছো না কেন? তুমি কি এই বিয়ে করতে পারবে? আর না করতে পারলে আমাকে বলো বাবা। জুয়েল আঙ্কেল কি আমার কাছে তার মেয়েকে বিয়ে দিবে? আমি তাদের অফিসের সামান্য কর্মচারী, আর তারা হলো কত ধনী লোক। তোমার জুয়েল আঙ্কেল নিজেই তার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চায়, এখন তোমার মতামত কি বাবা? তুমি কি বিয়ে করতে রাজি? তোমরা কি চাও সেটা বলো। আমরা চাই তুমি তোমার জুয়েল আঙ্কেলের মেয়েকে বিয়ে করো। তাহলে আমি রাজি। এই দেখো, এটা তোমার জুয়েল আঙ্কেলের মেয়ে। একটা ছবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ছবি দেখতে হবে না, তোমাদের পছন্দ হলেই চলবে। তারপর আমি সেখান থেকে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে বসে আছি আর ভাবতেছি, আর কিছুদিন পর থেকে আমার স্বাধীনভাবে চলা বন্ধ হয়ে যাবে। আমার জীবনে একজন নতুন মানুষ আসবে। না জানি সে কেমন হবে, সে কি আমার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে? আমার বাবা মাকে কি সে নিজের বাবা মা ভেবে সেবা যত্ন করবে? এই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পরে আমি ছাদ থেকে নিজের রুমে চলে আসি, এসে ঘুমিয়ে যাই। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে।
আম্মু তাড়াতাড়ি আমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। আব্বু নাকি আমাকে ডাকতেছে। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে দেখলাম আব্বু খাবার টেবিলে বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু তুমি নাকি আমাকে ডেকেছো? হুম কেন আব্বু, কিছু বলবে? আমি আর তোমার আঙ্কেল মিলে ঠিক করেছি সামনে শুক্রবার তোমার আর তোমার আঙ্কেলের মেয়ে সোহানার বিয়ে দিব। এত তাড়াতাড়ি কেন আব্বু? তোমার আঙ্কেল নাকি পরের সপ্তাহে বিদেশ চলে যাবেন, তাই বিয়েটা এত তাড়াতাড়ি দিতে বললো। আর তোমাকে এই কয়েকদিন অফিস দিতে মানা করছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের কাছে আসলাম। এসে দেখি সবাই বসে আছে, তাই সবাইকে দাওয়াত দিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসলো। কালকে আমার বিয়ে, তাই আমি রাতে বন্ধুদের সাথে কথা বলে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি অনেক মেহমান এসেছে। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইলাম। দুপুরে আব্বু আমার রুমে আসলো এবং বিয়ের পাঞ্জাবি দিয়ে গেল এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলল। কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে নিচে গেলাম। তারপর সবার সাথে আঙ্কেলদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 40 মিনিট পরে আঙ্কেলদের বাসায় পৌঁছে গেলাম। এখন আমি একা একা বসে আছি আর আমার সব হারামি বন্ধুগুলো চলে গেছে মেয়ে পটাতে। অনেকক্ষণ পরে কাজী এসে আমার বিয়ে পড়িয়ে গেল। এখন আমাদের বউ নিয়ে বাসায় ফেরার পালা। আপনারা তো জানেন আমার বউয়ের নাম সোহানা। সোহানাকে বিদায় দেওয়ার সময় আঙ্কেল অনেক কান্না করেছিল আর সোহানাও অনেক কান্না করেছে। তারপর সোহানাকে নিয়ে আমি গাড়িতে এসে বসলাম। বাসায় ফেরার পথে সোহানার আর আমার মধ্যে কোনো কথা হয়নি। আমাদের বাসায় এসে পড়েছি। বাসায় আসার পরে সোহানাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো আর আমি চলে গেলাম ছাদে বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে প্রায় 12টা বেজে গেল। একটু পরে আব্বু কল দিল। আমি কল ধরতে আব্বু বলল, কোথায় তুমি? এই তো ছাদে। তাড়াতাড়ি নিজের রুমে যাও। তারপর আমি আমার রুমের দরজার সামনে চলে আসলাম, কিন্তু ভেতরে যেতে অনেক ভয় করতেছে। অবশেষে সব ভয় কাটিয়ে নিজের রুমে প্রবেশ করলাম। রুমের ভেতর যেতেই বউ আমাকে বলল, দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানতেই পারবো না, আর আমি আপনাকে স্বামীর অধিকারও দিতে পারবো না। সোহানার মুখে এমন কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে সোহানাকে বললাম, আমাকে আপনি কিসের জন্য স্বামী হিসেবে মানতে পারবেন না, সেই কারণটা কি জানতে পারি? আসলে আমি নীল নামের একটা ছেলেকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বাবার ভয়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমাকে বিয়ে না করে ছেলেটার সাথে পালিয়ে যাইতেন। আসলে তার বাবার ব্যবসার জন্য নীল এখন দেশের বাইরে আছে, তাই পালিয়ে যেতে পারিনি। আর বাবার কাছে শুনেছি আপনি অনেক ভালো, তাই ভাবলাম আপনাকে বোঝালে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি কি আপনার আর নীলের সম্পর্কের কথা আঙ্কেলকে বলেছেন? না। না বলে কেন আমাকে বিয়ে করলেন? জানেন, আপনার আর আমার আব্বুর সেই ছোটবেলার বন্ধু, এখন যদি তারা এই সব কথা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন? মাথা নিচু করে চুপ হয়ে আছি। কথা বলছেন না কেন? সোহানা কিছু না বলে কান্না করে দিল আর বলল, আমি এত কিছু বুঝি না, আমি শুধু নীলকে চাই। আর যদি আমি নীলকে না পাই তাহলে এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আপনাকে কিছুই করতে হবে না, আপনি আপনার নীলের কাছে যেতে পারবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন, কি শর্ত? আমি নীলের জন্য সব শর্ত মানতে রাজি আছি। শর্তটা হলো, আমাদের মাঝে যে কোনো সম্পর্ক নেই সেটা কাউকে বুঝতে দিতে পারবেন না। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন আমার মা বাবাকে আপনার মা বাবা মনে করে সেবা যত্ন করতে হবে। আপনি কি আমার শর্ত মানতে পারবেন? পারবো। আচ্ছা, নীল কতদিন পরে দেশে আসবে? 7 মাস। ও, এখন ঘুমান তাহলে। আচ্ছা। তারপর আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। আমি সোফাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করব বলে, নিজের সবটুকু দিয়ে বউকে ভালোবাসবো বলে।
আর সেই বউ কিনা আমাকে স্বামী হিসেবে মানে না। হায় রে কপাল! এগুলো ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা কষ্টের অশ্রু চোখের এক কোণে দিয়ে বাহির হয়ে গেল। আমি চোখের জলগুলো মুছে ঘুমানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। শুধু বুকের বাম পাশে চিনচিন ব্যথা করতেছে আর চোখ দিয়ে নোনা পানি পড়তেছে। চোখের পানি মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে নেই। ফজরের আজানের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে উজু করে চলে গেলাম নামাজ পড়তে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে চলে আসলাম বাসাতে। বাসায় আসার পরে চলে আসলাম নিজের রুমে গিয়ে দেখি সোহানা ঘুম থেকে উঠে তার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি সেদিকে খেয়াল না করে চলে গেলাম ছাদে বসে আছি। এমন সময় সোহানা আমার কাছে আসলো আর আমার পাশে দাঁড়ালো। আমি সোহানাকে দেখে বললাম, কি সোহানা, কিছু বলবেন? হুম। কি বলবেন বলেন? আসলে ফারহান, আপনি কিছু মনে করবেন না আমার কথাটি। আরে বলেন তো, আমি কিছু মনে করব না। প্লিজ, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আর আপনার ডিভোর্সের ব্যবস্থা করেন প্লিজ। সোহানার মুখে আমি এই কথাটা শোনার পরে অনেক কষ্ট পেলাম। আসলে আমি আমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি আমার আব্বু আর আম্মুর কথা ভেবে কষ্ট পাচ্ছি। তারা যদি জানতে পারে যে তার ছেলের বউ বিয়ের একদিন পরেই ডিভোর্স চেয়েছে, তাহলে তারা কতটা কষ্ট পাবে। নিজেকে তারা অনেক বড় অপরাধী মনে করবে, কারণ তাদের কারণে আমি এই বিয়েটা করেছি। এগুলো ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম আর বললাম, এখন আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে আমার গালে সোহানা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বসে পড়লাম। থাপ্পড় 2টা এত জোরে দিয়েছে যার ফলে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আমি থাপ্পড় খেয়ে বসে আছি, তখনই সোহানা বলল, আর মুখের উপরই কথা বলিস? তোকে আমি একটা ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে কোনো ছোট লোক কখনো ভালো মানুষ হতে পারেই না। আর তুই আজকের পরে আমার দ্বারে কাছেও আসবি না। আর যত তাড়াতাড়ি পারিস আমাকে ডিভোর্স দিয়ে দিবি, কথাটা যেন মনে থাকে। এই কথাগুলো বলে সোহানা নিচে চলে গেল আর আমি সেখানে বসে রইলাম আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকলাম। সোহানার বলা কথাগুলো ভাবতেই চোখে পানি চলে আসলো। অনেকক্ষণ ছাদের একটা কোণাতে বসে কান্না করলাম। তারপর নিজের রুমে এসেই চলে গেলাম ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়াশরুমের ভিতরে গিয়েও কান্না করলাম। তারপর চোখ মুখে পানি দিয়ে বাইরে চলে আসলাম। এসে সোফাতে বসে আছি, তখনই আম্মু আসলো আবার খাওয়ার জন্য ডাকতে। আমি আম্মুকে বললাম আসছি। তারপর আম্মু চলে গেল। বারান্দাতে সোহানার কার সাথে যেন অনেক হেসে হেসে ফোনে কথা বলছিল। আমি গিয়ে সোহানাকে ডাক দিয়ে বললাম, সোহানা, আম্মু আপনাকে আর আমাকে খাওয়ার জন্য নিচে ডেকেছে। তুই যা, আমি পরে খাবো। দুজনকে একসাথে যেতে বলেছে। আমি এখন নীলের সাথে কথা বলতেছি, এখন যেতে পারবো না, তুই যা। পরে কথা বললেন, এখন চলেন। তোকে যেতে বলেছি না? আমাকে এত ডাকতেছিস কেন? দেখছিস না আমি নীলের সাথে কথা বলতেছি? আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সোহানা আবার বলল, কি রে, এখনো এখানে দাঁড়িয়ে আছি কেন? যা, আমি নীলের সাথে কথা বলে একটু পরে আসছি। তারপর আমি কিছু না বলে মাথা নিচু করে নিচে চলে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, কি রে ফারহান, বৌমা কোথায়? আসলে আম্মু, সোহানার নাকি শরীরটা ভালো লাগতেছে না, তাই শুয়ে আছে আর আমাকে বলছে আমি খেয়ে যেন ওর জন্য খাবার নিয়ে যাই। মিথ্যা কথা বললাম, কারণ সত্যিটা বললে আম্মু অনেক কষ্ট পাবে। ওহ। তারপর আমি খেতে থাকলাম। খাওয়া দাওয়া শেষ করে সোহানার জন্য খাবার নিয়ে রুমে আসলাম। এসে দেখি এখনো নীলের সাথে ফোনে কথা বলতেছে। তারপর আমি সোহানার কাছে গিয়ে বললাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খাবারগুলো খেয়ে নিন। সোহানা আমার কথা শুনে পিছনে ঘুরে তাকালো। তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। তখন সে ফোনটা কেটে দিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল আর আমি চলে গেলাম ছাদে বসে থাকতে থাকতে প্রায় 12টা বেজে গেল। আমি এখনো ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো পায়ের শব্দের আওয়াজ শুনে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি সোহানা দাঁড়িয়ে আছে। আমি সোহানাকে বললাম, কিছু বলবেন? শোন, আমার বাসা থেকে মানুষ এসেছে,
আমাকে আর তোকে নিতে, তাই তোকে আম্মু নিচে রাখছে। আসলে সোহানা আমার আম্মুকে সে আম্মু বলে ডাকে। ও আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর সোহানা চলে গেল। একটু পরে আমিও নিচে চলে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, ফারহান, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন আম্মু, কোথায় যাব? সোহানাদের বাড়ি থেকে লোক এসেছে তোমাকে আর সোহানাকে নিতে। আমি না গেলে হয় না? এটা বিয়ের নিয়ম, বিয়ের পরের দিন বউয়ের সাথে বউয়ের বাপের বাড়ি যেতে হয়। তাই তুমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। আমি আর কিছু বললাম না, জানি এখন আম্মুকে বলেও লাভ হবে না, সেই যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম নিজের রুমে। এসে গোসল করে একটা নীল কালার পাঞ্জাবি পরলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে বসে আছি, কিন্তু সোহানার আসার কোনো নামগন্ধই নেই। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম সোহানা আসছে। সোহানাকে দেখতে পুরাই একটা নীলপরীর মতো লাগতেছে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, চুলের খোপাতে একটা লাল গোলাপ ফুল। এক কথায় বলতে গেলে পুরাই একটা পরী। আমি সোহানার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হঠাৎ সোহানার বলা কথাগুলো মনে পড়তেই চোখ নামিয়ে নিলাম, আর মনটাও খারাপ হয়ে গেল। তারপর সোহানার বাড়ির লোকের সাথে সোহানাদের বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে সোহানা আমাকে রেখে বাড়ির ভিতরে চলে গেল, আর তার বাড়ির সকলে আমাকে বরণ করে সব নিয়মকানুন শেষ করে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সোহানার কিছু কাজিন আমাকে একটা রুমে নিয়ে গেল এবং আমাকে সেখানে রেখে সবাই চলে গেল। আমি রুমটা দেখেই বুঝতে পারলাম এটা সোহানার রুম। আমি চুপ করে সোফায় বসে আছি। এমন সময় আঙ্কেল আসলো রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছে বাবা? তারা ভালো আছে। যে জন্য এসেছি, তুমি আর সোহানা তাড়াতাড়ি নিচে খেতে আসো বাবা। আচ্ছা আঙ্কেল, আমি সোহানাকে নিয়ে আসছি, আপনি যান। তারপর আঙ্কেল নিচে চলে গেল। একটু পরে সোহানা বারান্দা থেকে আসলো। আমি বললাম, আঙ্কেল খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছেন। তারপর নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। অনেক রকমের খাবার দিয়ে টেবিলটা সাজিয়েছে, আর অনেক দামি দামি খাবার রান্না করেছে, যা আমি জীবনে চোখে দেখিনি। সবাই অনেক জোরাজুরি করে অনেক খাবার খাওয়ালো। খাবার টেবিলে সোহানার সাথে কোনো কথা হলো না। তারপর আমিও খেয়ে রুমে চলে আসলাম। একটু পরে সোহানাও আসলো। এসেই শুরু হয়ে গেল নীলের সাথে কথা বলা। অনেকক্ষণ কথা বলে সোহানা আমার কাছে আসলো, আর আমার কাছে এসে যা বলল তা শুনে তো আমি অবাক। সোহানা আমার কাছে এসে বলল, ওই শুন, জি বলেন। কালকে বিকেলে তোদের বাসায় যাওয়ার সময় একটা জায়গাতে যাব, কোথায় যাবেন? উকিলের কাছে। উকিলের কাছে যাবেন কেন? তোর আর আমার ডিভোর্সের জন্য। আমি আর কিছু বললাম না, শুধু মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলে দিলাম। তারপর সোহানা আবার চলে গেল নীলের সাথে কথা বলতে, আর আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি আকাশে আজকে চাঁদ উঠেছে। আমি ছাদের একটা কোণাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজকে আকাশে অনেক তারা উঠেছে, আর হাজার তারার মাঝে একটা চাঁদ পুরো আকাশটাকে আলো দিয়ে আলোকৃত করে রেখেছে। আমি আকাশের দিকে তাকিয়ে সোহানার বলা কথাগুলো ভাবতে লাগলাম। ভাবতেছি, আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানা যায় না? জীবনে কখনো কারোর সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে নিজের বউকে সবটা দিয়ে ভালোবাসবো বলে। আর সেই বউ আজকে আমাকে স্বামী হিসেবে মানতে পারে না। আমার কথা না হয় বাদ দিলাম, যদি আমার আব্বু আম্মু জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে তার ছেলেকে স্বামী হিসেবে মানে না, তখন তো তারা অনেক কষ্ট পাবে। আমার থেকেও বেশি কষ্ট পাবে তারা। আমি ছেলে হয়ে কিভাবে বাবা মাকে কষ্ট দিব? না, যে করেই হোক সোহানার মনে আমার প্রতি ভালোবাসা জন্মাতেই হবে। আমাকে তার মন জয় করতেই হবে। শত অপমানের পরেও তার সাথে থাকতেই হবে। আকাশের দিকে তাকিয়ে আছি আর এগুলো মনে মনে ভাবতেছি। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেলাম, তাই আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম। তারপর আমি পিছনে তাকিয়ে দেখি সোহানা আসছে। এসে আমাকে বলল, কি রে, এত রাতে তুই এখানে কি করিস? এই তো রাতের আকাশটা দেখতেছিলাম। চল নিচে চল। আমি আর কিছু না বলে নিচে রুমে এসে পড়লাম।
তারপর বললাম, আপনার রুমে তো কোনো চাদর নেই, আমি কিভাবে ঘুমাবো? কি চাদর ছাড়াই ঘুমা। এই শীতের মধ্যে কিভাবে চাদর ছাড়া ঘুমাবো? কিছু করেনি, চাদর ছাড়াই আজকে তোকে ঘুমাতে হবে। আমি আর কিছু না বলে সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। একটু পরে সোহানা ঘুমিয়ে গেল, আর আমি সোহানার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। সোহানা এমনিতেই অনেক সুন্দর। জানালা খোলা থাকার কারণে চাঁদের আলো সোজা এসে সোহানার মুখে পড়েছে, আর সোহানার সৌন্দর্যটা দ্বিগুণ করে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে পুরা একটা নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। আমি এই প্রথম কারো উপরে ক্রাশ খাইলাম, আর এই প্রথম কারো প্রেমে পড়লাম। সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছি মনে নেই। ফজরের সময় আজানের মধুর সুরে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে দেখি সোহানা একটা পিচ্চি বাবুর মতো ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় সোহানার দিকে তাকিয়ে থেকে উজু করে চলে আসলাম মসজিদে নামাজ পড়তে। তারপর নামাজটা পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে চলে আসলাম সোহানাদের বাড়িতে। তারপর চলে আসলাম সোহানার রুমে। রুমে এসে দেখি সোহানা এখনো ঘুমিয়ে আছে, আর আমি আর তারকে ডাক না দিয়ে চলে আসলাম ছাদে। অনেকক্ষণ ছাদে থাকার পরে চলে আসলাম আবার রুমে। রুমে আসতেই মনটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার কারণ হলো এসে দেখি সোহানা নীলের সাথে অনেক হেসে হেসে কথা বলতেছে। আমি আর কিছু বললাম না, কারণ এখন কিছু বলতে গেলেই থাপ্পড় খেতে হবে। তাই চুপ করে সোফাতেই বসে রইলাম। একটু পরে আঙ্কেল আমাকে আর সোহানাকে নিচে ডাকলো নাস্তা করার জন্য। সোহানা নীলের সাথে কথা বলা শেষ করে আমাকে নিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে নাস্তা করতে থাকলাম। নাস্তা প্রায় শেষ, তখন আঙ্কেল বলল, বাবা ফারহান আর মা সোনা, তোমরা হয়তো জানো আমি সামনের শনিবার দেশের বাইরে যাব। আমরা দুজনে একসাথে বললাম, জি জানি। আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজনের থেকে একজনকে দিতে। তোমরা কে নিবে? আঙ্কেল অফিসের দায়িত্বটা সোহানাকেই দেন, আমার অফিসের দায়িত্ব চাই না। আচ্ছা, তাহলে অফিসের বস হিসেবে সোহনাই থাকবে, আর তুমি সোহানকে সাহায্য করো বাবা। আচ্ছা, আমি সোহানাকে সাহায্য করব, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এখন সোহানা আর আমি উকিলের কাছে। আমার খুব ভয় হচ্ছে, যদি আজকে সোহানা আর আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আমি বাবা মাকে কি জবাব দেব, এগুলো ভেবে অনেক ভয় করতেছে। অনেকক্ষণ পরে উকিল সাহেব আসলেন। আসার পরে সোহানায় বলল, উকিল সাহেব, আমি তো আপনাকে ফোনে সব উঠলামই। এখন তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন। আমি ছোট লোকের বাচ্চাকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিতে চাই। সরি মামুনি, আজকের মধ্যে কোনোভাবেই ডিভোর্স নেওয়া সম্ভব না। তোমাদের দুজনকে একসাথে 6 মাস থাকতে হবে, আর 6 মাস পর যদি তোমরা চাও তাহলে তোমাদের দুজনের ডিভোর্স হবে। এখন হবে না কেন উকিল সাহেব? এটা সরকারি নিয়ম মামুনি। তারপর আমি আর সোহানা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। বাসায় এসে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আমি সোহানার রুমে চলে আসলাম। রুমে আসতেই সোহানা বলল, আমি তোর মতো ছোট লোকের সাথে এই 6 মাস থাকতে পারবো না। এখন যে কিছু করার নেই, আপনাকে এই 6 মাস আমার সাথে থাকতেই হবে। কথা দিচ্ছি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছে থেকে স্বামীর অধিকার চাইব না। আর আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনার কি সেই শর্তটা মনে আছে? আছে। তারপর আমি ফ্রেশ হতে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে বসে আছি ছাদের একটা কোণাতে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো কেউ একজন ছাদে এসেছে। তাই আমি পিছনে তাকালাম। তাকিয়ে দেখি আম্মু ছাদে এসেছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি এত রাতে ছাদে এসেছো কেন? এমনি। তুই এত রাতে ছাদে কি করিস? বৌমাকে ঘরে একা রেখে তুই ছাদে এসেছিস কেন? অনেক দিন হলো রাতের বেলায় আকাশটা দেখি না, তাই ছাদে আসলাম। আর সোহানাকে বলেছিলাম আসতে, কিন্তু সোহানা আসে নাই। ওর নাকি শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই বিশ্রাম নিচ্ছে। মিথ্যা বললাম। ঠিক আছে, অনেকক্ষণ ছাদে থাকছো, এখন নিজের রুমে চলে যাও।
তারপর আমি আর কিছু না বলে চলে আসলাম রুমে। রুমে এসে প্রতিদিনের মতো আজকেও দেখতেছি সোহানা নীলের সাথে কথা বলতেছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পরে সোহানা বারান্দা থেকে রুমে এসে খাটে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। আমিও সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ফজরের সময়ে আজানের ধ্বনি এসে আমার কানে পৌঁছাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আম্মু নামাজ পড়ে রান্নাঘরে যাচ্ছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে, তুই এত সকালে কোথা থেকে আসলি? নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। ওহ, ভালো। আমার বৌমাটা দেখা যায় আমার ছেলেটাকে ভালো পথে নিয়ে এসেছে। আমি একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম রুমে। রুমে এসেই দেখি মহারানী এখনো ঘুমাইতেছে। আমি সোহানাকে ডাক দিতে থাকলাম, সোহানা, এই সোহানা, শুনছেন? সোহানা কোনো সারা শব্দ করছে না দেখে আমি সোহানাকে একটু ধাক্কা দিয়ে ডাকলাম, সোহানা, এই সোহানা, ওঠেন, আজকে তো অফিসে আছে, তাড়াতাড়ি ওঠেন। একটু ধাক্কা দিয়ে সোহানা জেগে গেল। আমি তার শরীরে স্পর্শ করেছি বলে সোহানা আমাকে 4টা থাপ্পড় দিল আর বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? এই তুই আমাকে কথা দিয়েছিস? আসলে তোর মতো ছোট লোক কি আমি কেন যে বিয়ে করতে গেলাম? তোরা বড়লোক মানুষ দেখলেই সুযোগ নেওয়ার চেষ্টা করিস। আরও অনেক কিছু বলল। তারপর ফ্রেশ হতে চলে গেল আর আমি সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আর আমার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো আর চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে নিচে পড়ে গেল। আমি তৈরি হয়ে না খেয়ে অফিসে চলে আসলাম। না খাওয়ার কারণ হলো, যদি আমি খাবার খেতে টেবিলে যাইতাম তখন আম্মু আর আব্বু আমার ঠোঁট যে কেটে গেছে তা দেখে ফেলতো আর আম্মু বুঝে ফেলতো যে সোহানা আমাকে থাপ্পড় দিয়েছে। তাই না খেয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের জায়গাতে বসে কাজ করতেছি। এমন সময় আঙ্কেল আর সোহানা অফিসে প্রবেশ করলো। একটু পরে সবাইকে একটা রুমে ডাকা হলো। আমরা সবাই সেই রুমে গেলাম। তারপর আঙ্কেল বলল, আজকের পর থেকে আমি আর অফিসে আসবো না। আমার জায়গাতে আমার মেয়ে বসবে এবং এই অফিস দেখাশোনা করবে। আশা করি আপনারা সকলে আমার মেয়েকে সকল কাজে সাহায্য করবেন। তারপর আঙ্কেল চলে গেলেন বাসায় আর সবাই সবার জায়গাতে চলে গেল। আমি আমার জায়গাতে এসে কাজ করতে থাকলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাম ডাকতেছে। তারপর আমি বসের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসেন। ম্যাম, আমাকে আপনি ডেকেছেন? এখানে এই ফাইলগুলো আছে, আজকের মধ্যে কমপ্লিট করে জমা দিবেন। অনেকগুলো ফাইল আমার দিকে এগিয়ে দিয়ে, ম্যাডাম, আজকের মধ্যে এতগুলো ফাইল কমপ্লিট করা তো সম্ভব না। সম্ভব না কেন? আজকের মধ্যে বলেছি তো, আজকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট করে দেবেন। যতক্ষণ ফাইল কমপ্লিট না হয় ততক্ষণ আপনার ছুটি নেই। আমি আর কিছু বললাম না। ফাইলগুলো নিয়ে চলে আসলাম নিজের জায়গায়। তারপর কাজ করতে থাকলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সবাই দুপুরের খাওয়ার জন্য গেল, কিন্তু আমি গেলাম না। কাজ করতে থাকলাম। কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। সবাই চলে গেছে, শুধু আমি, পিয়ন আর সোহানাকে ছাড়া। আমি ফাইলগুলো জমা দিয়ে যখন আসতে যাব তখন পিয়ন বলল, স্যার আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। ম্যাডাম আসবো? আসেন। জি ম্যাডাম, বলুন কেন ডেকেছেন? ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হুম। ভালো। এখন এই ফাইলগুলো দেখছেন, এগুলো নিয়ে যান, কালকের মধ্যেই কমপ্লিট করে দেবেন। কয়েকটি ফাইল আমার দিকে দিয়ে কথাটা বলল। আমি কিছু বললাম না। ফাইলগুলো নিয়ে অফিস থেকে চলে আসলাম। এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম সোহানা গাড়ি নিয়ে বাহির হচ্ছে। আমি ভাবতেছিলাম আমাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু সোহানা আমাকে তার সাথে বাসায় নিয়ে গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা আসলো, সেটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার করে চলে গেলাম ছাদে। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম রুমে। এসে দেখি সোহানা নীলের সাথে অনেক হাসাহাসি করে বারান্দায় বসে ফোনে কথা বলছে। আমি আর সেই দিকে খেয়াল না করে ফাইলগুলো নিয়ে বসলাম। একটু পরে সোহানা এসে শুয়ে পড়লো আর আমি ফাইলগুলো কমপ্লিট করতে থাকলাম।
ফাইল দেখতে দেখতে প্রায় রাত 2টা বেজে গেল। একটু পরে সবগুলো ফাইল কমপ্লিট করা হলো। আমি আর ঘুমাইলাম না, চলে গেলাম ছাদে এক কাপ কফি নিয়ে। ছাদের একটা কোনায় বসে কফি খাচ্ছি আর আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি, আজকে যদি সোহানা আমাকে স্বামী হিসাবে মানতো তাহলে এখন সোহানার কোলে মাথা দিয়ে আকাশের চাঁদটা দেখা হতো। আমার সাথে কেন এমন হলো? কি দোষ করছিলাম আমি? কারো ক্ষতি তো কখনো করি নাই, তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসাবে মানা যায় না? সোহানা আমার সাথে এমন কেন করে? আমি তো তার কাছ থেকে স্বামীর অধিকারও চাই নাই, তাহলে কেন এমন করে? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আর অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে গিয়েছি মনে নাই। সকালবেলা আশেপাশে পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি চারপাশে তাকিয়ে দেখি আমি ছাদের একটা কোনায় ঘুমিয়েছিলাম। তারপর আমি নিচে চলে আসি, এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হলাম। তারপর ফাইলগুলো নিয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি 10 মিনিট লেট হয়ে গেছে। আমি আমার জায়গাতে বসতেই পিয়ন বলল, সোহানা নাকি আমাকে ডেকেছে। আমি ফাইলগুলো নিয়ে সোহানার রুমে গিয়ে বললাম, ম্যাডাম আসবো? আসেন, বসেন। ম্যাডাম ডেকেছেন আমাকে? অফিসে লেট করে আসলেন কেন? আসলে ম্যাডাম কালকে রাতে ফাইলগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, তাই আসলে আসতে একটু লেট হলো। ফাইলগুলো দেখি। আমি ফাইলগুলো সোহানার কাছে দিলাম। সোহানা ফাইলগুলো দেখার পরে আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলো আর বলল, কি লিখেছেন ফাইলের মধ্যে? এত ভুল কেন? ম্যাডাম আপনার মনে হয় দেখতে একটু ভুল হয়েছে, একটু ভালো করে দেখুন। তোর সাহস কি করে হয় অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে আমার মুখের উপর কথা বলিস? সরি ম্যাডাম, আর হবে না। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে নিজের জায়গাতে চলে আসলাম। এসে মাথাটা টেবিলের নিচে দিয়ে অনেকক্ষণ কান্না করলাম। তারপর আবার ফাইলগুলো দেখতে লাগলাম। ফাইলগুলো দেখার সময় দেখলাম সামান্য কিছু ভুল আছে, যা না ধরলেও চলে। আর এই সামান্য ভুলের জন্য সোহানা আমাকে এমনভাবে মারলো, ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। তারপর চোখের পানি মুছে পিয়নকে দিয়ে ফাইলগুলো সোহানার রুমে পাঠিয়ে দিলাম। তারপর কাজ করতে থাকলাম। শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে সোহানার রুমে গেলাম। গিয়ে বললাম, ম্যাডাম আসতে পারি? জি, আসুন। আমি ভিতরে যাওয়ার পরে বলল, কিছু বলবেন? ম্যাডাম আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমাকে কি আজকের জন্য ছুটি দেওয়া যাবে? সকালবেলা এমনিতেই আসছেন লেট করে, এখন আবার ছুটি যাচ্ছেন? অফিসটা কি পেয়েছেন? কোনো ছুটি নেই, যান গিয়ে কাজ করুন। আমি আর কিছু বললাম না, চলে আসলাম নিজের জায়গাতে। এসে ভালো লাগতেছে না বলে মাথা নিচু করে বসে আছি। এমন সময় কে যেন বলল, অফিসে আসছেন কি ঘুমানোর জন্য? আমি এমন কথা শুনে মাথাটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখি সোহানা দাঁড়িয়ে আছে। আমি সোহানাকে দেখে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেলাম। আর সোহানা বলল, আপনাকে কি অফিস থেকে বেতন দেওয়া হয় অফিসে এসে ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? সরি ম্যাডাম, আর হবে না। আর যদি এমন হয় তাহলে আমি আপনাকে চাকরি থেকে বার করে দিতে বাধ্য হব। সোহানার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আর সোহানা তো জানে যে আমার শরীরটা খারাপ, তারপর এমন করছে কেন? অনেক চেষ্টা করলাম কাজে মন দেওয়ার জন্য, কিন্তু কাজে মন দিতে পারলাম না। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল। অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম এবং একটু পরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর শরীরে অনেক জ্বর অনুভব করলাম, মাথাও অনেক ব্যথা অনুভব করলাম। অনেক কষ্টে একটা পাতলা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। অনেক শীত লাগছে, এই পাতলা চাদরটা আমার শরীরকে গরম করতে পারছে না। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। অনেক জ্বর চলে এসেছে আমার শরীরে, এত জ্বর এসেছে যে উঠে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছি না। অনেক কষ্টে সোহানার দিকে মাথাটা ঘুরিয়ে দেখি সোহানা নীলের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। আমি যে এখানে জ্বরে মরে যাচ্ছি সেই দিকে তার কোনো খেয়ালই নাই। আর খেয়াল থাকবেই বা কী করে? আমি ওর কে যে আমার দিকে খেয়াল রাখবে? আমি মরে গেলেই তো সোহানার পথের কাঁটাটা সরে যাবে। আমি মরে গেলেই তো নীলের সাথে গিয়ে বিয়ে করে ফেলতে পারবে। সোহানার দিকে তাকিয়ে এগুলো ভাবতে থাকলাম আর আমার জ্বর বাড়তেই থাকলো।
আমি জ্বরে কাঁপতে থাকলাম আর সহ্য করতে না পেরে অনেক কষ্টে সোহানাকে ডাক দিলাম। সোহানা আমার কাছে আসলো। আমি বললাম, সোহানা, আমার খুব জ্বর এসেছে, তুমি কি আমাকে একটা বাটি দিয়ে একটু পানি দিতে পারবে? সোহানা আমার কথা শুনে ছোট্ট একটা বাটি দিয়ে একটু পানি দিল, তারপর আবার চলে গেল নীলের সাথে কথা বলতে। আর আমি আমার পকেট থেকে রুমালটা বের করে নিজেই ভিজিয়ে মাথায় দিতে থাকলাম। অনেকক্ষণ দেওয়ার পরে জ্বর একটু কমলো, কিন্তু শীতের কাঁপুনিটা কমলো না। আমি শীতে কাঁপতেছি আর সোহানা নীলের সাথে কথা বলতেছে। আমার এইটা দেখে অনেক কষ্ট হলো। যদি আজ সোহানা আমাকে স্বামী হিসেবে মানতো, তাহলে হয়তো শীতের মধ্যে এত কষ্টে আমাকে করতে হতো না। যদি সে আমার স্ত্রী হতো, তাহলে এখন আমার সেবা করতো, পরপুরুষের সাথে ফোনে কথা বলতো না। আজ গরিব বলে সোহানা আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না। যদি বড়লোক হতাম, তাহলে কি সোহানা আমাকে স্বামী হিসেবে না মেনে পারতো? কখনোই পারতো না। আজকে গরিব বলে সোহানার কাছে আমার কোনো দাম নেই। যদি বড়লোক হতাম, তাহলে সে আমাকে দাম দিত, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু আমি তো আর বড়লোক না, তাই সোহানাও আমাকে স্বামী হিসেবে মানতে পারে না, আমার কথাগুলো পালন করে না। আচ্ছা, আমি কি ইচ্ছা করে গরিব হয়ে জন্মিয়েছি? আচ্ছা, গরিব বলে কি আমরা মানুষ না? সোহানার শরীরে যেই রক্ত বইছে, সেই রক্ত তো আমার শরীরেও বইছে। তাহলে সোহানা এত অহংকারী কেন? কেন গরিবদের মানুষ মনে করে না? কেন আমাদের মতো গরিবের মন নিয়ে খেলা করে? আচ্ছা, মন কি শুধু বড় লোকদেরই আছে? গরিবের কি মন নাই? গরিবদের কি একটুও ভালোবাসা যায় না? গরিবের সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? এগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলে দেখি আমার শরীরে আগের মতো জ্বর নেই। আগের থেকে জ্বর অনেকটাই কমেছে, কমলেও একটু জ্বর শরীরে আছে। তাই ভাবলাম সোহানার কাছ থেকে আজকের জন্য ছুটি নিব। যেই ভাবনা সেই কাজ। সোহানা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল। আমি সোহানার কাছে গেলাম আর বললাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। আসলে আজকে আমার শরীরটা খারাপ, তাই আপনার কাছ থেকে আজকের জন্য ছুটি চাচ্ছিলাম। সোহানায় কিছু সময় কি যেন ভাবলো, তারপর বলল, আজকে কোনো ছুটি হবে না, আজকে অফিসে অনেক কাজ, সো অফিসে যেতেই হবে। আমি কালকে সব কাজ করে দেবনে, আজকের জন্য আমাকে ছুটি দিন প্লিজ। আমি যা বলি তাই থাকে, কথা কখনো নটরট হয় না, বুঝছেন? আমি মাথাটা নিচু করে রুমের ভিতরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে চলে আসলাম অফিসে এসে যেই নিজের কেবিনে বসবো, তখনই মনি হলো আমার একটা কলিগের নাম। আসলো আমার কাছে এসে বলল, ফারহান, তোমাকে আজকে এমন দেখাচ্ছে, ওই কেমন দেখাচ্ছে? কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে। আরে তেমন কিছু না। তারপর মনির সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকক্ষণ হেসে কথা বললাম। তারপর মনি তার কেবিনে চলে গেল আর আমি আমার কেবিনে বসে পড়লাম আর কাজ করতে থাকলাম। কাজ করছি, কিন্তু অসুস্থ থাকার কারণে কাজে মন দিতে পারছি না। একটু পরে সোহানার রুম থেকে আমার ডাক আসলো। আমি রুমের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? এই ফাইলটা দুপুরের মধ্যেই কমপ্লিট করে দেন, ভালোভাবে করবেন যেন কোনো ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে আপনার খবর আছে। ম্যাডাম আর কিছু বলবেন? না, আর কিচ্ছু বলবো না, আপনি এখন আসতে পারেন। আমি চলে আসলাম আমার কেবিনে, এসে মনোযোগ দিয়ে কাজটা করতে থাকলাম। দুপুরে ফাইলটা নিয়ে ম্যাডামের কাছে গেলাম, গিয়ে বললাম, ম্যাডাম আসতে পারি? জি, আসুন। তারপর আমি সোহানার দিকে ফাইলটা দিয়ে বললাম, ম্যাডাম ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। দেখি কেমন কমপ্লিট করেছেন। আমার থেকে ফাইলটা নিতে নিতে কথাটা বলল। কিছুক্ষণ দেখার পরে বলল, ফাইলটাতে নাকি ভুল আছে। আমি তো সোহানার কথায় অবাক হয়ে সোহানার দিকে তাকিয়ে রইলাম। একটু পরে নিজেকে একটু স্বাভাবিক করে বললাম, ম্যাডাম আপনি জানেন আমার শরীরটা ভালো না, আর ফাইলটা দেখার সময় মনে হয় একটু ভুল হয়ে গেছে। আমি তো অসুস্থ, আবার ঠিক করতে গিয়ে যদি ভুল করে ফেলি, তাই বলি কি আপনি ফাইলটা ঠিক করে ফেলুন। তোর সাহস কত বড়, তুই আমাকে ফাইল ঠিক করতে বলিস?
আমি যদি ফাইল ঠিক করি তাহলে তোর মতো ছোট লোককে কেন রেখেছি আমার অফিসে? কেন তোকে মাস শেষে বেতন দিচ্ছি? যা গিয়ে এই ফাইল ঠিক কর। সোহানার কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল। মনটাই চাইতেছিল সোহানাকে ঠাটিয়ে দুটা চর মেরে বলি, তোর অফিসে আর কাজ করব না। কিন্তু কিছু বলতে পারলাম না। যদি কিছু বলি তাহলে আমাকে চাকরি থেকে বাহির করে দিবে। আর চাকরি না করলে যে আমার সংসারও চলবে না। চাকরি না করলে যে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। তাই এত কষ্ট পাওয়ার পরেও চাকরিটা করছি। তারপর আর কিছু বললাম না। ফাইলটা নিয়ে সোজা আমার কেবিনে চলে আসলাম। কেবিনে এসে ভালো করে ফাইলটা দেখতে লাগলাম। অনেকক্ষণ দেখার পরে ছোট্ট একটা ভুল পেলাম, যেটা ধরলেও চলে আবার না ধরলেও চলে। এই সামান্য ভুল থাকতেই পারে, তাই বলে এমন করবে? তারপর ভুলটা ঠিক করে আবার সোহানার রুমে গেলাম। গিয়ে বললাম, ম্যাডাম আসবো? জি আসেন, এই যে ম্যাডাম ফাইলটা। এইখানে রাখুন আর এই ফাইলগুলো নিয়ে যান। কালকের মধ্যেই সবগুলো কমপ্লিট করে দেবেন, আর কোনো ভুল যেন না হয়। অনেকগুলো ফাইল আমার দিকে দিয়ে বলল, ম্যাডাম একদিনের মধ্যে এতগুলো ফাইল আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। আমি কিছু না বলে ফাইলগুলো নিয়ে সোহানার কেবিন থেকে নিজের কেবিনে চলে আসলাম আর ফাইলগুলো কমপ্লিট করতে থাকলাম। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে গেল। আর মাত্র 3টা ফাইল আছে। সেই 3টা ফাইল নিয়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বাইর হলাম। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো কিছু পাচ্ছি না। তাই হাঁটা শুরু করে দিলাম। একটু পর হাঁটার পরে শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তাই একটা দোকানে গিয়ে বসলাম। দোকানে বসার কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে অনেক চেনা চেনা লাগতেছিল, কোথায় যেন দেখেছি মনে হচ্ছিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে এসব ভাবতেছি, আর মেয়েটা আমার সামনে এসে ডাকতেছে, তুই ফারহান না? হুম, কিন্তু আপনি কে? মেয়েটির কথায় ভাবনার জগৎ থেকে ফিরলাম। আরে আমি মেঘলা, আমাকে তুই চিনতে পারতেছিস না? ও তুই? সরি রে, তোকে চিনতে পারি নাই। আসলে মেঘলা হচ্ছে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। ইটস ওকে। তা কেমন আছিস? ভালো না রে, তুই? আমি ভালো আছি। আচ্ছা তুই ভালো না কেন? পরে এক সময় বলবো নে। তা এখানে কি করিস আর দেশে আসছিস কবে? কালকেই দেশে আসছি, আর তোকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই তোদের বাড়িতে যাইতেছিলাম। ও, আমাকে তো মনে আছে দেখছি। তোকে ভুলে যাব এটা তুই ভাবলি কি করে? আরে মজা করলাম। তা তোর হাতে এগুলো কিসের ফাইল? আর বলিস না, এমন একটা অফিসে চাকরি করি যেখানে আমাকে চাকরের মতো খাটায়। দেখ, এখনো 3টা ফাইল দিয়ে দিছে কমপ্লিট করতে। আর যদি ফাইলের মধ্যে একটু ভুল হয় তাহলে অনেক অপমান সহ্য করতে হয়। তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছিস না কেন? চাকরি ছেড়ে দিলে আমি আমার বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। তাই এখনো চাকরিটা করতেছি, কিন্তু এখন অনেক খারাপ লাগে রে। তুই কালকেই এই চাকরি ছেড়ে দিবি? চাকরি ছেড়ে দিলে যে আমার বাবা মায় যে না খেয়ে মরে যাবে রে। কে বলেছে না খেয়ে মরে যাবে? আমি তোকে নতুন চাকরি দেব আমার অফিসে, তাও আবার ম্যানেজার পদে। করুণা করছিস আমার উপর, দয়া দেখাচ্ছিস? চোখের কোণে পানি চলে আসলো। কি বলছিস এসব ফারহান? শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর বিপদের সময় যদি আমি তোকে সাহায্য না করি তাহলে কে করবে? আর তুই এটাকে করুণা বা দয়া কেন ভাবতেছিস? আমি তোকে আমার অফিসে ম্যানেজার পদটা উপহার হিসেবে দিলাম। চুপ। এখন চল, তোদের বাড়িতে যাব। আঙ্কেল আন্টিকে কতদিন ধরে দেখি না। চল। চল তাহলে এই গরিবের বাড়িতে। তারপর রাত প্রায় 9টা 30। মেঘলাকে নিয়ে বাড়িতে আসলাম। আমি চলে গেলাম আমার রুমে এসে দেখি সোহানা ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। এসে দেখি মেঘলাকে আম্মু নিজের হাতে খাওয়াইয়া দিতেছে, আর মেঘলাও বাচ্চাদের মতো খাচ্ছে। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। ছাদে এসে একটা কোনায় গিয়ে বসে আছি। তখনই কেউ আসলো বলে মনে হলো। আমি তাকিয়ে দেখি মেঘলা এসে ছাদে। মেঘলা ছাদে এসে আমার পাশে বসলো। মনে হচ্ছে মনটা খারাপ। তাই আমি মেঘলাকে জিজ্ঞেস করলাম, কি রে, তোর মন খারাপ কেন? জানিস ফারহান, আজকে না তোর মাকে দেখে
আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। তাহলে আন্টিকে কল দে। এই কথা বলতে মেঘলা কেঁদে দিল আর একটু পরে বলল, ফারহান, আমার আম্মু আর বেঁচে নাই রে। গত মাসে আম্মু মারা গেছে। কথাটা বলে মেঘলা কান্না শুরু করে দিল আর আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। মুখের ভাষা হারিয়ে ফেললাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আর মেঘলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আন্টি মারা গেছে। মেঘলার মুখ থেকে আন্টির মৃত্যুর খবরটা জানার পরে চোখ দিয়ে এমনিতেই পানি পড়তেছে আর ভিতরে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি মেঘলাকে নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমি মেঘলাকে ড্রয়িং রুমে দিয়ে চলে আসলাম নিজের রুমে। রুমে এসে দেখি সোহানা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে অসম্ভব সুন্দর আর মায়াবী লাগতেছিল। আমি সোহানার দিকে এক নজর তাকিয়ে আছি। তারপর আমি ফাইলগুলো কমপ্লিট করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছি মনে নাই। পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে ফাইলগুলো নিয়ে চলে আসলাম অফিসে। আমি আসার একটু পরে সোহানা অফিসে আসলো। আসার পরে আমি ফাইলগুলো নিয়ে তার রুমে গেলাম। গিয়ে বললাম, ম্যাডাম আসবো? এই যে ম্যাডাম ফাইলগুলো। দেন। তারপর সোহানা ফাইলগুলো দেখতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। আমি মনে মনে বলতেছি, আজকে যদি সোহানা কিছু বলে তাহলে চাকরিটা ছেড়ে দিব আর এত অপমান সহ্য করব না। একটু পরে সোহানা বলল, একটা কাজও কি ঠিক করে করতে পারে না? কি হয়েছে ম্যাডাম? এই ফাইলগুলোতে এত ভুল কেন? কাজ করার সময় মন কোথায় থাকে আল্লাহ জানে। কেন আব্বু আপনার মতো একটা ছোট লোককে চাকরি দিয়েছে? অনেক বলেছেন ম্যাডাম। আর না, দেখি ফাইলটা। সোহানা আমার দিকে ফাইলটা এগিয়ে দিল। আমি ফাইলটা দেখে বললাম, এই সামান্য ভুলের জন্য আপনি আমাকে এত কিছু বললেন, এত অপমান করলেন। আপনি চান আমি যেন আপনার অফিসে চাকরি না করি, তাই তো? তার জন্যই তো এত অপমান করেন, তাই না? এইটা আমাকে বললেই পারতেন, আমি চাকরিটা ছেড়ে দিতাম। শুধু শুধু কেন আমাকে এত অপমান করলেন? কেন আমার বাবা মাকে এত গালি দিলেন? আমি আপনার অফিসের কর্মচারী, চাকর না। এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। আর এতক্ষণ সোহানা আমার কথাগুলো একধানে দিয়ে শুনতেছিল, কিছু বলতেছিল না। সোহানা হয়তো অনেক অবাক হয়েছে আমার মুখে এমন কথাগুলো শুনে। আমি সোহানার রুম থেকে বাইর হয়ে সোজা নিজের টেবিলে এসে পড়লাম। এসে একটা রিজাইন লেটার লিখে আবার সোহানার রুমে গেলাম। আমি এবার কোনো অনুমতি না নিয়ে সোজা ওর রুমে ঢুকে গেলাম। তারপর সোহানার সামনে রিজাইন লেটারটা দিয়ে বললাম, ম্যাডাম, আজ থেকে আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। এই লেটারটা সাইন করে দিয়েন। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় মেঘলা এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, কি রে, তোর কি হয়েছে? সোহানা কি আজকেও তোকে অপমান করেছে? হুম, তোকে না বললাম চাকরিটা ছেড়ে দিতে? চাকরিটা আজকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছি। আচ্ছা বল, আমাদের অফিসে জয়েন করছিস? কালকে থেকেই করতে চাই। কালকে না, পরশু থেকে করিস। আর এই 2 দিন তোর কাজ হলো আমাকে নিয়ে ঘোরাঘুরি করা। অনেক দিন পরে দেশে এসেছি, এখনো ঘোরা হয়নি। বিকেলে তোর সাথে ঘুরতে যাব। আচ্ছা, বিকেলে রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তারপর দুজনে নিচে চলে আসলাম। এসে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু আমাদের দুজনকে খাবার দিল। আমি আর মেঘলা খেয়ে চলে আসলাম আমার রুমে। এসে দুজনে গল্প করতে থাকলাম। মেঘলা একসময় বলল, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হুম, তা তোর বউ দেখতে কেমন? দেখতে মাশাল্লাহ একটা পরীর মতো, কিন্তু কিন্তু কি? কিছু না। আমার কাছে বল, কিন্তু কি? আরে কিছু না। বুঝছি, আমাকে তুই আর বন্ধু ভাবিস না। আচ্ছা শোন তাহলে, আমি মেঘলাকে সব বললাম। যদি মেঘলায় কিছু করতে পারে বল, এখন আমি কি করব? এখন একটা কাজ কর, প্রতি রাতে সোহানাকে বলবি, সোহানা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তারপর কি বললো সেটা আপনারা এখন না জানলেও চলবে। গল্পের মধ্যে থাকুন, সব জানতে পারবেন। তারপর মেঘলার সাথে অনেকক্ষণ গল্প করে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর মেঘলা তার রুমে গেল। রেডি হইতে একটু পরে মেঘলায় রেডি হয়ে আসলো।
তারপর আম্মুকে বলে আমি আর মেঘলা ঘুরতে বাইর হইলাম। অনেক ঘোরাঘুরির পরে মেঘলাকে নিয়ে আমার চিরসেনা নদীর পাড়ে চলে আসলাম। মেঘলা আর আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই নদীর দিকে তাকিয়ে আছি। একটু পরে নীরবতা ভেঙে মেঘলা বলল, ফারহান, যদি সোহানা তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায় তখন তুই কি করবি? জানি না কি করব, কিন্তু এতটুকুই জানি সোহানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সোহানাকে তুই অনেক ভালোবাসিস, তাই না? নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসা পায় আর কেউ ভালোবাসা পেয়েও চায় না। সোহানা অনেক ভাগ্যবান, সে তোর মতো স্বামী পেয়ে। স্বামী পেয়েছে ঠিক, কিন্তু সে তো আমাকে স্বামী হিসেবে মানে না। একদিন ঠিকই মানবে, দেখে নিস। তোর ভালোবাসা সে ঠিকই বুঝবে। তাই যেন হয়। তারপর মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। সোহানা বাসায় চলে এসেছে। মেঘলা আমাকে বলল, আজকে সোহানাকে ভালোবাসি কথাটা রাত্রে বলবি। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেলাম। আমি সোহানার আগে রুমে চলে এসেছি। একটু পরে সোহানা আসলো। সোহানা আসার পরে মেঘলার কথা মতো সোহানাকে বললাম, সোহানা, তোমাকে কিছু বলার ছিল। বল। এই কয়েকদিনে আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোহানা, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। চোখ দুটা বন্ধ করে সোহানাকে কথাগুলো বললাম। চোখ খুলতেই সোহানা আমাকে 4টা থাপ্পড় মারলো। তারপর বলল, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসায়? আর তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো? তুই কি ভুলে গিয়েছিস তুই আমার অফিসে সাধারণ একজন কর্মচারী? তোর মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? যা দূরে গিয়ে মর, ফকিন্নি ভিখারি কোথাকার। আরো অনেক কথা শুনিয়ে সোহানা বারান্দায় চলে গেল। আর আমি সেখানেই বসে পড়লাম। আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। সোহানার কথায় মনটা ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। সোহানার বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। তারপর অনেকক্ষণ সেখানে বসে কান্না করে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি মেঘলা আমার আগে থেকেই ছাদে এসে বসে আছে। আমি মেঘলার কাছে গেলাম, গিয়ে মেঘলার পাশে বসলাম। মেঘলা আমাকে দেখে বলল, কি রে, সোহানাকে আজকে প্রপোজ করছিলি? হুম। তা সোহানা কি বলল? মেঘলাকে সব কিছু বললাম আর কান্না করে দিলাম। তারপর মেঘলা আমাকে বলল, আরে পাগল, তুই কান্না করতেছিস কেন? আমাদের প্ল্যানের কথা কি ভুলে গেলি? না রে, ভুলে যায়নি, কিন্তু সোহানার বলা কথাগুলোতে অনেক কষ্ট হচ্ছে। কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হয়, বুঝছিস? তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে চলে আসলাম রুমে। এসে সোফাতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই মেঘলা এসে বলল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে রাজি হতেই হয়েছে। মেঘলার সাথে ঘুরতে ঘুরতে দিনটা কেটে গেল। রাতে কালকের মতো আজকেও প্রপোজ করলাম। তারপর আর কি, কালকের মতো থাপ্পড় আর অপমান করলো। আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিলাম। তারপর একটু কান্না করে সোফায় ঘুমিয়ে গেলাম। আর সোহানা নীলের সাথে কথা বলতে লাগলো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘলাকে নিয়ে তাদের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে মেঘলার বাবার সাথে দেখা হলো। ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর তিনি আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি চলে গেলাম কাজ করতে। আমি কাজ করতেছি আর মেঘলা আমার পাশে বসে বসে দেখতেছে। বিকেলে কাজ শেষ করে বাইর হয়ে দেখি মেঘলা আমার জন্য গাড়ি নিয়ে বসে আছে। আমি গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর গাড়ি চলে আসলো বাসায়। আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখি সোহানা আমার আগেই অফিস থেকে চলে এসেছে। আমি তাকে কিছু না বলে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। একটু পরে সোহানা আসলো। আজকেও তাকে আমি প্রপোজ করলাম। তার বিনিময়ে থাপ্পড় আর অপমান ছাড়া কিছুই পেলাম না। তারপর সোহানা থাপ্পড় আর অপমান নিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কালকের মতো উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। বিকালে কাজ শেষ করে বাসায় আসলাম। আজকে আর মেঘলা আমার সাথে আসেনি, সে তার নিজের বাসায় চলে গেছে। প্রতি রাতের মতো আজকে সোহানাকে প্রপোজ করলাম।
আজকে সোহানা আমাকে থাপ্পড় আর অপমান করে বারান্দাতে চলে গেল, আর আমি একটু কান্না করে সোফায় শুয়ে পড়লাম। এভাবেই কাটতে থাকলো আমার আর সোহানার দিনগুলো। সোহানাকে আমি প্রতি রাতেই প্রপোজ করি, আর সোহানা আমাকে থাপ্পড় আর অপমান করে। এখন আর আগের মতো কান্না করি না, কারণ এখন সোহানার থাপ্পড় আর অপমান সহ্য করা আমার অভ্যাস হয়ে গেছে। দেখতে দেখতে চলে গেল 4টা মাস। এখনও সোহানা আমার সাথে খারাপ ব্যবহারই করে। এখনও প্রতি রাতে আমি সোহানাকে প্রপোজ করি, আর সোহানা আমাকে থাপ্পড় আর নানান কথা শোনায়। আমি আজকে অফিস থেকে আসার সময় মেঘলাকে বললাম, মেঘলা, সোহানাকে মনে হয় আমি পাবো না রে। কেন হঠাৎ এই কথা বলতেছিস কেন? দেখ, এই 4টা মাস ধরে আমি তাকে ভালোবাসার কথা বলতেছি, আর সে আমাকে থাপ্পড় আর অপমান করতেছে। এখন কি তোর মনে হয় সোহানাকে আমি পাবো? পাবি। আচ্ছা শোন, আজকে থেকে তুই আর সোহানাকে প্রপোজ করবি না, তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবি না, আর সোহানাকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে প্রেম করার অভিনয় করবি, ঠিক আছে? এগুলো করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম রুমে। এসে দেখি সোহানা সোফাতে বসে আছে। আমি গিয়ে বললাম, খাটে গিয়ে বসুন, আমি এখন এখানে ঘুমাবো। সোহানা আমার কথা শুনে খাটে গিয়ে বসলো, আর আমি গিয়ে সোফাতে শুয়ে পড়লাম। আর আমি ফোন ধরে বললাম, বাসায় গিয়ে পৌঁছাইছো? বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? কি রে, সোহানা কি তোর পাশে? এখন কি করো বাবু? এই তো শুয়ে আছি, তুই? আমি তোমার কথা ভাবতেছি। ওই এখন তুই কথা বলতে বলতে ছাদে চলে যা, ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা কোথায় দেখা করছি? সোহানাকে শুনিয়ে শুনিয়ে বলতাছি। চুপ। ও, পার্কে। কখন আসবো? তুই বল। ও, অফিস ছুটির পরে। ঠিক আছে, বাই বাবু। তারপর আমি মেঘলার ফোন কেটে দিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়লাম, আর সোহানা নীলের সাথে কথা বলতে চলে গেল। আমি একটু পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ঘুমাইতাছি, হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি সোহানা নীলের সাথে কথা বলতেছে আর অনেক কান্না করতেছে। আমি একটু বারান্দার কাছে গেলাম তাদের কথাগুলো শোনার জন্য। আমি বারান্দার কাছে গিয়ে শুনতে পারলাম সোহানা বলতেছে, এই বিশ্বাস করো, আমি এখন ফারহানকে স্বামীর অধিকার দিই নাই। আমার আর ফারহানের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীল বলতেছে কি? আমি তো শুনতে পাই নাই। নীল প্লিজ, তুমি দেশে আসো আর এই বাড়ি থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। নীল কি বলতেছে তা আমি শুনতে পাই নাই। একই ঘরে থাকো আর তুমি বলতেছো স্বামীর অধিকার দাও নাই? বাহ, এই কথাটাকে আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো, এমন কথা বলো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি তো আমার সব। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? চুপ কর, একটা কথা বলবি না তুই। এক রুমে স্বামীর সাথে সবকিছু করে এখন বলছিস তুই কিছুই করিস নাই। এখন বলছো স্বামীর অধিকারের দায় নাই? বাহ, ধোয়া তুলসী পাতা তুই। আসলে তুই একটা নষ্টামি। চিনি, ছি, এই নোংরা কথাটা তুমি আমাকে বলতে পারলে? জানো ফারহান আমাকে কত ভালোবাসে, শুধু তোমার জন্য আমি ওকে ভালোবাসাকে কোনো দাম দিই নাই। আর তুমি আমাকে এসব কথা বললে? যাও, তোমার মতো এমন নোংরা স্বভাবের ছেলে আমার দরকার নেই। আজকের পরে তুমি আর আমাকে ফোন দিবে না। বলেই সোহানা ফোনটা কেটে দিল আর কান্না করতে থাকলো বারান্দায় বসে। আর আমি ঘরের ভিতরে থেকে সোহানার কথাগুলো শুনতেছিলাম। সোহানা সেখানে বসে বসে অনেক কান্না করতেছে, আর আমার মনে চাচ্ছে সোহানাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিতে। কিন্তু আমাকে সোহানার প্রতি দুর্বল হলে চলবে না, আমাকে কঠোর হতে হবে। ওকে অনেক কষ্ট দিতে হবে, ওর মনে অহংকারগুলো কষ্ট দিয়ে দূর করতে হবে। আমাকে করার সকল অপমানের প্রতিদান দিতে হবে, তারপর তাকে আমি মেনে নিব। এগুলো ভাবতেছি এমন সময় দেখলাম সোহানা চোখ মুছে রুমের দিকে আসতেছে। আমি তাড়াতাড়ি গিয়ে সোফাতে শুয়ে পড়লাম আর ঘুমের ভান ধরে থাকলাম। সোহানা রুমে এসে আমার পা ধরে মাপ চাইতে থাকলো আর বলতে থাকলো, ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা না বুঝি দিনের পর দিন তোমাকে অপমান করেছি, অনেক কাপড় মেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তোমার সব কথা আমি শুনবো। তুমি যেভাবে চলতে বলবে সেইভাবেই চলবো। তোমাকে আর কখনো আমি অপমান করব না, থাপ্পড় দিব না। প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। জানো ফারহান,
আজকে আমাকে অবিশ্বাস করেছে। সে বলেছে আমি নাকি একটা নষ্ট মেয়ে। এই কথাটা বলেই সোহানা কান্না করে দিল, আর আমি ঘুমের ভান ধরে সবকিছু শুনতে থাকলাম। আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কারণ আজকে সোহানা আমাকে মেনে নিয়েছে। কিন্তু আমি যে এখন সোহানাকে মানবো না, তাকে অনেক কষ্ট দিব, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম, আর সোহানাও আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে সোহানার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম, এমন সময় সোহানা কোথায় থেকে যেন আসলো, এসে আমাকে একটা কালো শার্ট দিল পরতে। আমি কালো শার্ট সোহানাকে রাখতে বললাম, আর বললাম, দেখেন দেখেন আলমারিতে নীল একটা শার্ট প্যাকেটে আছে, সেই শার্টটা দেন, আমি সেটা পরবো। সোহানা বলল, আজকে এই শার্টটা পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। এই যে ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? কেন বলো তো? এই যে আপনি আমাকে তুমি করে বলছেন, আবার শার্ট চয়েস করে দিচ্ছেন, তাই বললাম আর কি। নিজের স্বামীকে তুমি করে বলবো না তো কি করে বলবো? আহা, স্বামী আমি, তাও আবার আপনার, ব্যাপারটা হাস্যকর না? এখানে হাসার কি আছে? তুমি আমার স্বামী, এটা আমি বলতেই পারি, তারপরে কি হাসতে হবে? আপনি অন্যের বউ হয়ে যাবেন, আর এখন বলছেন আমি নাকি আপনার স্বামী, তাই হাসলাম। আর আমার নীল শার্টটা দিন, আমি এখন পরে অফিসে যাব। আজকে অফিসে না গেলে হয় না? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। তারপর সোহানা আর কিছু বলল না, আমাকে শার্টটা দিয়ে চলে গেল। আমি সোহানার চোখে স্পষ্ট জল দেখতে পেলাম, আর একটু বললেই কান্না করে দিত। তারপর আমি নিচে এসে নাস্তা করে চলে আসলাম অফিসে। অফিসে ঢোকার একটু পরেই মেঘলা আমার কাছে আসলো আর বলল, কিরে, কি অবস্থা? এই তো ভালো, তোর? এই তো আছি একরকম। আচ্ছা, কালকের ওষুধে কি কাজ হয়েছে? একটু হয়েছে। আচ্ছা, আজকে কি অফিস ছুটির পরে সত্যি সত্যি পার্কে যাবি? হুম। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে কাজ করতে থাকলাম। কাজ করতে করতে দুপুর গিয়ে বিকাল হয়ে গেল। মেঘলা আমাকে নিয়ে রিক্সা করে চলে আসলাম পার্কে। আসার সময় সোহানার অফিসের সামনে দিয়ে পার্কে আসলাম। আসায় দেখলাম সোহানা আমার আর মেঘলাকে রিক্সায় করে আসতে দেখলো। একটু পরে দেখলাম সোহানা আমাদের পিছু নিয়েছে। আমি আর মেঘলা পার্কে চলে আসলাম। এসে একটা কোণাতে একটা বেঞ্চে গিয়ে আমি আর মেঘলা বসলাম। একটু পরে দেখলাম সোহানা আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছে। সোহানা একটু দূরে থাকতে মেঘলা আমাকে বলল, ফারহান, সোহানা এসে পড়েছে, অভিনয় শুরু করে দে। ঠিক আছে সোহানা, কাছে আসতেই তুই কথা বলা শুরু করে দিবি। ঠিক আছে। সোহানা এসে আমাদের পিছনের একটা বেঞ্চে বসলো। বসার সাথে সাথে মেঘলা বলতে শুরু করলো, ফারহান, তোমাকে ছাড়া আমার আর থাকতে মন চায় না, তুমি প্লিজ ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমারও তোমাকে ছাড়া থাকতে মন চায় না বাবু, আর কিছুদিন অপেক্ষা করো, আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। প্লিজ ওই ডাইনিটাকে তুমি তাড়াতাড়ি ডিভোর্স দাও, ওকে দেখলেই আমার গা জ্বলে যায়। ঠিক আছে, আমি কালকেই উকিলের কাছে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে যাব। এখন খুশি? হুম, খুশি, অনেক 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 খুশি। বলে আমাকে জড়িয়ে ধরলো। আর ওইদিকে আমার আর মেঘলার কথা শুনে সোহানা কান্না করতে করতে চলে গেল। সোহানা চলে যাওয়ার পরেই মেঘলা আমাকে ছেড়ে দিল আর বলল, চল ফারহান, অনেকদিন ধরে বাইরে তোর সাথে ঘুরি না, আজকে অনেক ঘুরবো। চল। তারপর মেঘলার সাথে অনেক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টের থেকে রাতের খাবার খেয়ে 10টা বাজে বাসায় আসলাম। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি সোহানা কান্না করতেছে, আর জানি সে কেন কান্না করছে। তারপরও জিজ্ঞাসা করলাম, আপনি কান্না করছেন কেন? আমার কথা শুনে সোহানা মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো, কিছু বলছেন না কেন? কি হলো, কথা কি কানে যায় না? আপনি কান্না করতেছেন কেন? কি হলো, কথা বলতেছেন না কেন? কি হলো বলেন, আপনি কান্না করছেন কেন? তারপর সোহানা আমাকে কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকলো। আমি কোনো রকম সোহানাকে আমার বুক থেকে সরিয়ে দিয়ে, সমস্যা কি আপনার, কি করছেন? আমাকে তুমি মাফ করে দাও ফারহান, আমি এতদিন তোমার ভালোবাসা বুঝতেই পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি
এখন আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে সুখের সংসার করতে চাই। গালে হাত দিয়ে কথাগুলো বলল। সরি, আমি আপনাকে এখন ভালোবাসতে পারবো না। আমি এখন মেঘলাকে ভালোবাসি। কিছুদিন পরে আমি আপনাকে ডিভোর্স দিয়ে মেঘলাকে বিয়ে করব। আর আপনি এখন কেন আমার মতো ছোট লোক লুচ্চা বদমাস একটা ছেলেকে কেন ভালোবাসবেন? আমাকে ভালোবাসলে আপনার মান সম্মান তো কমে যাবে। আর আপনি যে এখন আমাকে ভালোবাসেন এটা লোকে জানলে হাসাহাসি করবে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমার যায় আসে না। সরি, আমি এখন মেঘলার মনটা ভাঙতে পারবো না, কারণ আমি জানি একজনের মন ভাঙলে কতটা কষ্ট হয়। আর কয়েকদিনের মধ্যে আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। এখন এগুলো বলছেন কেন? এগুলো বলছি কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন? নীলের কি হয়েছে? সে কি আমার মতো গরিব হয়ে গেছে নাকি বিয়ে করে ফেলেছে? অনেক রাত হয়ে গেছে, সরেন, এখন আমি ঘুমাবো। সকালে আবার আমার অফিস আছে। তুমি ইচ্ছা করলে আমার সাথে খাটে ঘুমাতে পারো। আমার মতো ছোট লোককে আপনার মতো ধনী ঘরের মেয়ের সাথে একই বিছানায় ঘুমাতে পারে না। এই কথাটা বলার পরে সোনা মুখটা কালো করে খাটে গিয়ে শুয়ে পড়লো। আর আমি সোফায় শুয়ে শুয়ে ভাবতেছি, আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক অপমান আর চর দিছো। এখন দেখো কেমন লাগে। তুমি আমাকে যেই পরিমাণ কষ্টগুলো দিছো আমিও ঠিক তোমাকে সেই পরিমাণ কষ্ট দিব, তারপর তোমাকে মেনে নিব। এগুলো মনে মনে বলতে থাকলাম। একটু পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ফারহান, এই ফারহান ওঠো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার গায়ে একটু ধাক্কা দিয়ে ডাকছিল। আমি ঘুম থেকে উঠে, তুই কোন অধিকারে আমার গায়ে হাত দিছিস? আর তোকে কি আমি ডাকতে বলেছি? আর কোনোদিন যদি এমন দেখি তাহলে তোর খবর আছে। সোহানা আমার কথা শুনে কান্না করতে করতে নিচে চলে গেল। আর আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রওনা হলাম। বাড়ির বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। হঠাৎ সোহানা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। সোহানা জানালা দিয়ে আমাকে বলল, গাড়ির ভিতরে আসো, আমি তোমাকে তোমার অফিসে নামিয়ে দিয়ে আসি। সরি, আমি আসলে কোনো বড়লোক মানুষের গাড়িতে উঠি না। বলে একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখনই মেঘলার আগমন। কিরে, কি করিস? এই তো কাজ করতেছি রে। চল আমার সাথে। কোথায় যাবি? তোকে আমি আসতে বলছি। এই, এত প্রশ্ন করতেছিস কেন? সরি ম্যাডাম। ওই, আমি তোর কিসের ম্যাডাম? হ্যাঁ, আর একদিন যদি তুই আমাকে ম্যাডাম বলিস তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। তারপর মেঘলার সাথে মেঘলার গাড়িতে গিয়ে বসলাম। মেঘলা গাড়িতে স্টার্ট দিল। কিছুক্ষণ পরে আমরা একটা কফি শপের কাছে পৌঁছে গেলাম। তারপর মেঘলা আমার হাত ধরে কফি শপের ভিতরে নিয়ে গেল। আমি কিছু না বলে মেঘলার সাথে কফি শপের ভিতরে গেলাম। তারপর মেঘলা 2 কাপ কফি অর্ডার করলো। একটু পরে কফি চলে আসলো। আমি কফি খেতে থাকলাম। এখনো মেঘলার সাথে কোনো কথা বলিনি। কফি খাচ্ছি এমন সময় মেঘলা বলল, কিরে, মন খারাপ? চুপ। আরে মন খারাপ করিস না, তোকে এখানে একটা কাজে নিয়ে এসেছি, তোর অনেক লাভ হবে। কি কাজ? একটু পরে সোহানা এখানে কফি খেতে আসবে, আর সোহানা আসার সাথে সাথেই আমরা প্রেমের অভিনয় করব। এখন কি আমার সাথে রাগ করে থাকবি? আমি কিছু না বলে হেসে দিলাম। আমি আর মেঘলা হাসাহাসি করতেছি এমন সময় সোহানা আসলো, আর মেঘলাও প্রেমের অভিনয় শুরু করে দিল। মেঘলা বলল, আচ্ছা বাবু, তুমি আমাকে বিয়ে করবে কবে? এই মাসের শেষের দিকে ওই ডাইনিটাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব বাবু। সোহানাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলতেছিলাম। ওই নষ্ট মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না বাবু? বাবু। ওইদিকে সোহানা আমার আর মেঘলার এই কথাগুলো শুনে সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। একটু পরে আমি আর মেঘলাও চলে আসলাম। মেঘলা বলল সে নাকি মার্কেটে যাবে, তাই কফি শপ থেকে সোজা চলে আসলাম মেঘলার মার্কেট করতে করতে প্রায় 3টা ঘন্টা লাগলো। আল্লাহ জানে মেয়েদের মার্কেট করতে এত সময় লাগে কেন। মার্কেট শেষ করে মেঘলাকে নিয়ে ঘুরতে থাকলাম। তারপর রাতে একটা রেস্টুরেন্টে থেকে দুজনে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে কলিং বেল দিতে সোহানা দরজা খুলে দিল। মনে হচ্ছে আমার জন্য দরজার পাশে বসে অপেক্ষা করতেছিল। আমি কিছু না বলে
রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়লাম। একটু পর সোহানা রুমে আসলো আর বলল, অফিস তো ছুটি হয়েছে সেই সন্ধ্যায়, তুমি এখন বাড়ি ফিরলে কেন? সেই কৈফত কি আমি তোকে দিব? অবশ্যই আমাকে দিতে হবে। সোহানাকে 2টা থাপ্পড় দিয়ে বললাম, শোন, আমি তোর কাছে কৈফত দিতে বাধ্য নই, আর কখনো আমার কাছে কোনো কিছুর কৈফত জানতে আসবি না। যদি আসিস তাহলে আজকের থেকে বেশি জোরে মায়ের খাবি, কথাটা যেন মাথায় থাকে। আর তুই যে সময় অনেক দেরি করে বাসায় ফিরতি, তখন কি আমি তোর কাছে থেকে কৈফত চাইতাম? কখনো চাইতাম না। সো তুইও আমার কাছে কোনো কৈফত চাইবি না। আর মাকে বলিস আমি বাইরে থেকে খেয়ে এসেছি। সোহানা মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। এভাবেই চলতেছিল দিনকাল। আমি সোহানাকে এখন আগের চেয়ে বেশি কষ্ট, অপমান, থাপ্পড় দেই। দেখতে দেখতে 5 মাস 20 দিন শেষ হয়ে গেল। আর বাকি আছে মাত্র 10 দিন। আমার আর সোহানার ডিভোর্স হয়ে যাবে। এটা ভাবতেই মনের মধ্যে ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছে কেউ আমার কলিজায় আর মনের মাঝখানে হাতুড়ি দিয়ে বাইরাইতাছে। ভাবলাম এই 10টা দিন সোহানাকে অনেক কষ্ট দিব, তারপর সোহানাকে আপন করে নিব। যেই ভাবনা সেই কাজ। আজকে মেঘলাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি আর মেঘলা প্রেমের অভিনয় করব, তা দেখে সোহানা কষ্ট পাবে। তার জন্য মেঘলাকে বাড়িতে নিয়ে আসলাম। তারপর শুরু করলাম আসল খেলা। আমার আর সোহানার বিয়ের 6 মাস পূর্ণ হতে আর মাত্র 10 দিন বাকি আছে। আমি ভাবলাম এই 10 দিনে সোহানাকে অনেক কষ্ট দিব, তারপর সোহানাকে আমি আপন করে নিব। যেই ভাবনা সেই কাজ। আমি আজকে আমাদের বাড়িতে মেঘলাকে নিয়ে আসলাম। মেঘলাকে নিয়ে আসার কারণ হলো আমি আর মেঘলা প্রেমের অভিনয় করব, আর সেটা দেখে সোহানা কষ্ট পাবে। কষ্ট পাওয়ার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবে না। তাই মেঘলাকে এই 10 দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমার সাথে মেঘলাকে বাড়িতে ঢুকতে দেখে সোহানার মনটা খারাপ করে রুমে চলে গেল। আমি মেঘলাকে নিয়ে আম্মুর কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এটা বলার পরে মেঘলা আমার পিছন থেকে আম্মুর সামনে আসলো। মেঘলা আম্মুর সামনে যেতেই বলা শুরু করে দিল, কি রে মা, কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোর আব্বু আম্মু কেমন আছে? তারা আসলো না কেন? তারাও ভালো আছে। আর তারা আজকে দেশের বাইরে যাচ্ছে 10 দিনের জন্য, তাই আসে না। ওহ, তুই তাহলে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। আরে আন্টি, কিছু আনতে হবে না, আমি খেয়েই এসেছি এখানে। আম্মু শোনো, আম্মু, আঙ্কেল আর আন্টি দেশের বাইরে যাবেন, তাই মেঘলা আমাদের বাসাতে 10 দিন থাকবে। তা তো থাকবেই। তুই না বললেও আমি মেঘলাকে এই 10 দিনের জন্য এই বাসায় রেখে দিতাম। তারপর মেঘলা আর আম্মু কথা বলতে থাকলো। আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে দেখি সোহানা বিছানাতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। সোহানাকে কান্না করতে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। মনটায় চাইছিল সোহানাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর চোখের পানিগুলো মুছে দিতে। মনে চাচ্ছিল সোহানাকে বুকে জড়িয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু আমি এগুলো করলাম না। আমি রুমে ঢুকে ধমক দিয়ে সোহানাকে বললাম, কি হয়েছে, এমন ঢং করছেন কেন? মেঘলাকে তুমি কেন এই বাড়িতে নিয়ে এসেছো? চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আজ বাদে কাল আমি মেঘলাকে বিয়ে করব, তাই নিয়ে এসেছি। আচ্ছা, মেঘলাকে নিয়ে আসতে তোমার কেন সমস্যা হচ্ছে? সমস্যার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। কে তোমার স্বামী? তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকেই দেব না। আমার মতো ছোট লোক, লুচ্চা, লম্পট, যার স্বভাবে ঠিক নেই, সে তোমার স্বামী? তুমি কি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে? আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো, আর আমার আগের কাজকর্মের জন্য আমি দুঃখিত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে আপন করে নাও। সরি, এখনো আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কি গ্যারান্টি আছে আপনি ভালো নাকি খারাপ? বলা তো যায় না। বয়ফ্রেন্ডের সাথে কি না কি করেছেন। এমনও তো হতে পারে যে আপনার চরিত্র ঠিক নাই। ফারহান চুপ করো, আমি আর নিতে পারছি না। সত্যিটা সবারই শুনতে খারাপ লাগে, আপনারও লাগতেছে। প্লিজ ফারহান, তুমি আমাকে বিশ্বাস করো, এইটি সুযোগ আমাকে দাও।
প্লিজ একটা সুযোগ দাও। কান্না করে আমার পা ধরে, এ কি, আমার মতো একটা ছোট লোক চরিত্রহীন ছেলের পা আপনি কেন ধরেছেন? প্লিজ ফারহান, এগুলো বলে আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আমি ক্ষমা করার মালিক না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চান, আমার কাছে না। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। যদি এখন আমি না চলে আসতাম তাহলে হয়তো এখনই সোহানাকে আপন করে নিতে হতো, কারণ সোহানার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি রুম থেকে বাইর হতেই দেখি রুমের দরজার পাশে মেঘলা দাঁড়িয়ে আছে। আমি মেঘলাকে দেখে বললাম, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখি তুই আর সোহানা কথা বলতেছিস, তাই আর ভিতরে যায় নাই। আচ্ছা, এখন আমার সাথে আমার রুমে চল। তারপর আমি মেঘলার সাথে রুমে গেলাম, গিয়ে ওর কাছে বসলাম। আমি বসতেই মেঘলা বলল, ফারহান, অনেক কষ্ট দিয়েছিস সোহানাকে। এখন তোর সোহানাকে মেনে নেওয়া উচিত। আমিও সেটাই ভাবতেছি, সোহানাকে মেনে নিব নাকি আরো কষ্ট দিব। অনেক তো কষ্ট দিলি, এবার মেয়েটাকে মেনে নে। সে তো তার ভুল বুঝতে পেরেছে। এই 10 দিন কষ্ট দিয়ে নেই, তারপর মেনে নিব। তার আগে যদি সোহানা কিছু করে বসে, তখন কি করবি? বলা তো যায় না। সোহানা যে পরিমাণে রাগী। মেঘলার মুখে এমন কথা শুনে বুকের বাম পাশটা একটু কেঁপে উঠল। তারপর ভাবতে থাকলাম যে আর সোহানাকে কষ্ট দিব না, আর সোহানাকে অপমান করব না, কথায় কথায় সোহানার গায়ে হাত তুলব না। সোহানাকে কালকেই আপন করে নিব, আর কোনো কষ্ট পেতে দিব না। আমার সবটুকু দিয়ে সোহানাকে ভালোবাসবো। তারপর আমি মেঘলা রুম থেকে চলে আসলাম নিজের রুমে। রুমে এসে দিলাম একটা ঘুম। সোহানার ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, বাস্তবতা বড়ই অদ্ভুত। এতদিন সোহানার পিছনে আমি ঘুরেছি, কিন্তু সোহানা আমাকে কোনো পাত্তা দেয়নি। আর এখন সোহানা আমার পিছনে ঘুরতেছে, আমি তাকে কোনো পাত্তা দিচ্ছি না। আগে সে আমার সাথে খারাপ ব্যবহার করত, আর এখন আমি তার সাথে খারাপ ব্যবহার করি। আমি এগুলো ভাবতেছি, এমন সময় সোহানা ছাদে এসে বলল, এই সময় তুমি ছাদে কি করো? আকাশে তারাগুলো গুনতেছিলাম। আপনি এখন ছাদে এসেছেন কেন? তোমাকে খুঁজতেই এসেছিলাম। আমাকে খুঁজছেন কেন, জানতে পারি? রুমে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করব, তাই তোমাকেই খুঁজতেছিলাম। আমার মতো ছোট লোক চরিত্রহীন ছেলের সাথে আপনি কি গল্প করবেন? আর আমার মতো ছেলের তো বিশ্বাস নাই, সুযোগ পেলে আপনার ইজ্জতের উপর হাত দিতে পারে। প্লিজ ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি আমার আগের ব্যবহারের জন্য খুবই লজ্জিত। আপনাকে মাফ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি আপনি শর্তগুলোতে রাজি হন তাহলে আমি আপনাকে মেনে নেব। বলো ফারহান, কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে সেবা করতে হবে। তৃতীয় শর্ত হলো কোনো অহংকার আপনার মনে থাকতে পারবে না। আর চতুর্থ শর্ত হলো আমার অনুমতি ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলতে পারবেন না। এখন বলুন, আপনি কি আমার শর্তগুলো মানতে পারবেন? হুম, আমি তোমার সব শর্ত মানতে পারবো। তুমি আমাকে আপন করে নিবে তো? এই শর্তগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নেব। ঠিক আছে, আমি তোমার সব শর্ত এখন থেকেই মেনে চলবো। বলো, কতদিন এভাবে চললে তুমি আমাকে আপন করে নিবে? আমাদের ডিভোর্সের আর মাত্র 10 দিন বাকি আছে। তুমি যদি এই 10 দিন সবগুলো শর্ত পালন করতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে মেনে নেব। আর যদি না মানতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে, এই 10 দিন আমি তোমার সবগুলো শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই বলে সেখান থেকে খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলাম। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেলাম। তারপর যে যার রুমে চলে আসলাম। রুমে এসে সোফাতে শুয়ে পড়লাম। তখনই সোহানা বলল, আজকে থেকে কি আমার সাথে খাটি ঘুমানো চায় না? আমি সোহানার কথা শুনে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি চোখের কোণে পানি এসে আছে। না করলেই মনে হয় চোখ থেকে পানি গুলো পড়ে যাবে, তাই বললাম, হুম,
আপনার সাথে ঘুমাতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনার আর আমার মাঝে একটা কোলবালিশ, আর আপনি আমার দিকে আসতে পারবেন না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপর আমি গিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। একটু পরে আমার আর সোহানার মাঝখানে একটা কোলবালিশ রেখে সোহানাও ঘুমিয়ে পড়লো। আমি এখনো ঘুমাই নাই, কারণ প্রতি রাতে আমি সোহানাকে মনটা ভরে দেখে তারপর ঘুমাই। আজকেও সোহানাকে মনটা ভরে দেখে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় সোহানার ডাকে আমার ঘুম ভাঙলো। তারপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। তারপর নামাজ শেষ করে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সোহানা নামাজ পড়ে মোনাজাত ধরে কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তুমি ফারহানকে আমার কাছে ফিরিয়ে দাও। ও শর্তগুলো যেন পালন করতে পারি। সে ধৈর্য সহ্য আমাকে তুমি দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, এতদিন আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আমার স্বামী পায়ের নিচে একটু জায়গা করে দাও। আরো অনেক কথা বলতেছে আর কান্না করতেছে। আজকে সোহানার মোনাজাতে কান্না করাটা অনেক ভালো লাগলো। ওর কান্না দেখে ওর প্রতি রাগগুলো মাটি হয়ে গেল। নিজেকে নিয়ে এখন অনেক গর্বিত হচ্ছি। গর্বিত হওয়ার কারণ হলো, কোনো মেয়ে মোনাজাত ধরে আমার জন্য কান্না করতেছে, এটা ভেবে অনেক ভালো লাগছে। কয়েকজনের ভাগ্যে এমন হয় বলুন? কয়েকজনকে পাওয়ার জন্য এমন কেউ মোনাজাতে কান্না করে। এগুলো ভাবতেই ভাবতেই আবার বাসার বাইরে চলে আসলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মেঘলা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আমি কোথায়। তখন আমি বললাম, এই রেস্টুরেন্টের সামনে আছি, তুই আয়। একটু পরে মেঘলা আসলো। তারপর মেঘলা আর আমি রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে একটু সামনে যেতেই বড় ধরনের একটা শক খেলাম। আপনারা হয়তো ভাবতেছেন আমি এরকম শক খেলাম কেন। চলুন বলি। শক খাওয়ার কারণ হলো, আমার সামনে টেবিলেতে সোহানা একটি ছেলের সাথে বসে আছে, আর ছেলেটি সোহানার হাত ধরে বসে আছে। আমি সোহানার এইসব কাজ দেখে নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। সোহানাকে এভাবে অন্য একটা ছেলের সাথে দেখে আমার অনেক কষ্ট হইতেছিল। তাই মেঘলাকে নিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে আসলাম।